আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে উদাহরণ 3-এর মালিকানা সত্ত্ব বিবরণীর পরিমাণ নির্ণয় করব আমরা, এবং তার পাশাপাশি আর্থিক অবস্থা বিবরণীর সলভিং ক্লাসটাও আজকে এই ভিডিওতে থাকছে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আমি অলরেডি বোর্ডে দেখো লিখে রেখেছি অর্পণ ট্রেডার মালিকানা সত্ত্ব বিবরণী 31শে ডিসেম্বর 2017 সমস্ত বছরের জন্য প্রস্তুতকৃত। মালিকানা সত্ত্ব বিবরণী করতে কিন্তু অনেক মজা, কারণ ছকটাও ছোট থাকে, কাজও খুব কম, তো অত বেশি প্যারা খাওয়ার কিছু নেই। এন্ড এই অঙ্কটাতে তো আরো বেশি ইজি বলে নেব আমি। দেখো মূলধন, ফার্স্টে মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা কি লিখবো? মূলধনের অ্যামাউন্টটা আমার দেওয়া আছে 1,70,000 টাকা। ওকে, এটা দেওয়া মিলেই দেওয়া থাকবে, দেওয়া মিলে দেওয়া আছে। মূলধন থেকে আমি বাদ দিব উত্তোলন, কারণ এই অঙ্কে আমার উত্তোলন আছে, তাই অবশ্যই উত্তোলনটা কি আমার বাদ দিতে হবে। উত্তোলন ছিল আমার 40,000 টাকা, তাই 40,000 টাকা আমি কি বাদ দিয়ে নিব। 1,70,000 থেকে 40,000 বাদ দিলে থাকছে আমার কত বলতো? 1,30,000 টাকা। এখন এখানে থেকে আমি যোগ করব নিট মূলধন, নিট মুনাফা। নিট মুনাফা আমরা বিশদ বিবরণীতে কত পেয়েছিলাম? 8,800 টাকা। এই 8,800 টাকাটা কি আমি যোগ করে নিব। তাহলে আউটার কলামে আমার যাচ্ছে 1,38,800 টাকা। এই যে 1,38,800 টাকা, এটাই কিন্তু আমার মালিকানা সত্ত্ব বিবরণীর পরিমাণ, এবং অবশ্যই দুইটা দাগ টেনে হিসাবটাকে ক্লোজ করে নেবে। তাহলে দেখো খুব ইজিলি আমরা মালিকানা সত্ত্বের পরিমাণটা কি বের করে ফেললাম। প্লিজ তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং পাশাপাশি খাতায় তুলে রাখো, ঠিক আছে? এখন আমরা সলভ করব আর্থিক অবস্থা বিবরণের পোর্শনটা। তো চলো দেরি না করে শুরু করা যাক। সবাই জানো অবশ্যই কোম্পানির নাম, আর্থিক অবস্থা বিবরণী 31শে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত, এই কথাটা অবশ্যই লিখে নিবে, তারপর অঙ্ক শুরু করবে। তো আমি টাইটেলটা লিখে নেই আমাদের। ফার্স্টে কি মোট সম্পদ, মোট সম্পদ আমরা আগে বের করব। মোট সম্পদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে কি চলতি সম্পদটা আমরা আগে লিখি, তাই চলতি সম্পদটা লিখি। দেখো এই যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, এগুলা চাইলে তোমরা মানে আগে পরে করে লিখতে পারো, বাট আমি মানে সবসময় এটা মানে বলি আমার স্টুডেন্টদেরকে, ফরম্যাট অনুযায়ী ফলো করে লিখলে কি ভালো হয়, ভুল হওয়ার সম্ভাবনা একদম কম থাকে। তাই ফরম্যাট অনুযায়ী আগানোটাই আমি বেটার মনে করি। এখন দেখো আমার চলতি সম্পদের মধ্যে কি কি আছে। চলতি সম্পদের মধ্যে আমার ফার্স্টে আছে হাতে নগদ। হাতে নগদ হচ্ছে আমার 3,600 টাকা। আমি হাতে নগদের টাকাটা লিখে নিতেছি। তারপর হচ্ছে দেনাদার। এই অঙ্কে একটা বেস্ট পার্ট কি জানো? এই অঙ্কে বেস্ট পার্ট হচ্ছে এই অঙ্কে কুড়ির নাই, তাই আমার দেনাদারের সাথে কি আর কোনো ঝামেলা নাই, তাই দেনাদারের অ্যামাউন্টটা আমি সরাসরি অঙ্কে বসায় দিতে পারতেছি 30,000 টাকা। তাহলে দেনাদারের অ্যামাউন্টটা হচ্ছে 30,000 টাকা। তারপর ওই যে আমি মার্ক করে রাখছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা জানি না, আমি বিশদায় বিবরণীতে মার্ক করে রাখছিলাম অব্যবহৃত মণিহারি 500 টাকা। এটা কি আমার চলতি সম্পদ, তাই এটা আসবে। তারপর হচ্ছে আমার দেখো অগ্রিম খরচ। আমাদের একটা অগ্রিম খরচ ছিল, বলতো কি ছিল? ওটা হচ্ছে আমাদের অগ্রিম বেতন ছিল, অগ্রিম বেতন, ঠিক আছে? অগ্রিম বেতন ছিল আমাদের 4,000 টাকা, তাই না? অগ্রিম বেতন আমাদের 4,000 টাকা, এটাও আমি সরাসরি এখানে লিখে দিব 4,000 টাকা। তারপর হচ্ছে লিখবো আমি সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য, এটা আমার সমন্বয়ে ছিল কত টাকা? 40,000 টাকা। তারপর আরেকটা জিনিস আমার মার্ক করা ছিল প্রাপ্য বিনিয়োগের সুদ, যেটা আমি পাইনি বাট পাবো সামনে। প্রাপ্য বিনিয়োগের সুদ 1,200 টাকা, যেটা আমি পাইনি, তাই 1,200 টাকাটা কি আমার এখানে চলতি সম্পদে কি আসবে। এখন চলো, আমার মনে হয় আমাদের চলতি সম্পদের পার্ট
পার্টটা কমপ্লিট হয়েছে। আমরা একটু দেখি ক্যালকুলেটর নিয়ে যোগ করে আমাদের চলতি সম্পদ কত হয়। 3,600, 30,500, আমি দুটা মিলে 44,000 ধরি, আরেকটা হচ্ছে 1200। আমার টোটাল অ্যামাউন্ট আসতেছে হচ্ছে 79,300 টাকা। তাহলে আমি 79,300 টাকায় কি এখানে লিখতেছি, কেমন? তারপরে পোর্শনে আমি কোথায় যাব? আমার দীর্ঘমেয়াদী সম্পদে যাব, ঠিক আছে? দীর্ঘমেয়াদী সম্পদ, তাই আমি টাইটেল দিয়ে লিখে নিই দীর্ঘ মেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদে ফার্স্টে আমাদের যেটা ছিল বিনিয়োগ, আমরা বিনিয়োগের পরিমাণটা দিব দীর্ঘমেয়াদী সম্পদে। বিনিয়োগ বিনিয়োগ ছিল 20,000 টাকা, তাই না? তাই এই 20,000 টাকাটা সরাসরি এই ফাইনাল আউটার কলামে কিন্তু যাবে। তারপর আমরা লিখবো স্থায়ী সম্পদ, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এই পাশে লিখি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের মধ্যে আমাদের দুইটা আইটেম ছিল, একটা ছিল আসবাবপত্র, আরেকটা ছিল যন্ত্রপাতি। এবং বেস্ট পার্ট হচ্ছে যে দুটাতেই কিন্তু অপচয় ছিল না, তাই আমরা কোনো কিছু বাদ দেওয়ার কি প্রয়োজন হচ্ছে না। এখানে আমরা সরাসরি এখানে শুধু আসবাবপত্রের অ্যামাউন্টটা, যেমন আসবাবপত্র 20,000 এখানে। তাহলে আমরা কি বললাম? আসবাবপত্র আর যন্ত্রপাতি, যেহেতু আমাদের এই অঙ্কে অপচয় নেই, তাই আমরা শুধু এটা কি যোগ করে নিব। 70 আর 20 যোগ করলে কত হয়? 90,000 টাকা। আমি এখানে 90,000 টাকাটা লিখে নিচ্ছি। এখন দেখো আমাদের যে মোট সম্পদের যে পার্টটা, এখানে আর কিছু নেই। আমরা চলতি সম্পদ পেয়েছি 19,300 টাকা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ পেয়েছি 20,000 টাকা, আর হচ্ছে স্থায়ী সম্পদ আমরা পেয়েছি 90,000 টাকা। টোটাল আমাদের হচ্ছে 1,89,300 টাকা, ঠিক আছে? টোটাল আমরা 1,89,300 টাকা পেয়ে গেলাম, এবং এই পোর্শন পর্যন্ত আমার হিসাব কি ক্লোজ। আর এটাই হচ্ছে আমার এই অঙ্কের মোট সম্পদের পরিমাণ, মোট সম্পদ। তাই হাইলাইটার দিয়ে আমি এটা লিখে দিলাম মোট সম্পদ। তার মানে যেহেতু আমার মোট সম্পদ 1,89,300 টাকা আসছে, তো মোট সম্পদে 1,89,000 টাকা 300 আসছে, তার মানে কি আমার মোট দায়ও সেম হবে, 1,89,300 টাকাই আসবে। তাহলে চলো আমরা মোট দায় পোর্শনটাও করে ফেলি। মোট দায় আগে আমরা টাইটেল লিখবো, তারপরে দিব চলতি দায়। মোট দায় দিয়ে দেন আমরা লিখবো চলতি দায়। আমরা দেখবো আমার এই অঙ্কে চলতি দায় কি কি আছে, দেখি তো। এই অঙ্কে চলতি দায় আছে পাওনাদার ব্যাংক জমাতিরিক্ত। ওকে, পাওনাদার আমার হচ্ছে কত টাকা? 19,500 টাকা। তো আমি সেকেন্ড আউটার কলামে নিচ্ছি 19,500। তারপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, আচ্ছা ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমার 30,000 টাকা, এই তো লিখলাম। তারপর হচ্ছে আমার বকেয়া খরচ, আমাদের একটা বকেয়া খরচ ছিল সমন্বয়ে 1,000 টাকা, সেটাও আমার কি চলতি দায়। তো আমার আর কোনো কিছু নেই চলতি দায়ে, এটাকে আমি হিসাব ক্লোজ করি এখন। তাহলে আসো আমরা চলতি দায়গুলো যোগ করে ফেলি, ঠিক আছে? 19,500, 30 আর 1 মিলে হয় 31,000, টোটাল হচ্ছে আমার 50,500 টাকা। তাহলে আমি আমার 50,500 টাকা চলতি দায়ে লিখে নিচ্ছি। এখন আমরা জানি যে মালিকানা সত্ত্ব, যেহেতু আমরা খ নাম্বারে অলরেডি করে ফেলছি, তাই এখানে আবার মালিকানা সত্ত্ব আমি করতে যাব না। আমি জাস্ট খ নাম্বার থেকে মালিকানা সত্ত্বের যে অ্যামাউন্টটা সেটা পিক করে এখানে নিয়ে আসবো 1,38,800 টাকা।
1,38,800 টাকা, এটা আমি ঠিক করে নিয়ে আসলাম। এবং আর কোনো কাজ নেই, যোগ করব 50,500 সাথে 1,38,800 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1,89,300। সি, আমার চলতি সম্পদের সাথে চলতি দায় কি মিলে গেল, তার মানে আমার মোট সম্পদ ইকুয়াল টু মোট দায় কি প্রমাণও হয়ে গেল। দ্যাট মিনস আমাদের যে এই 3 নাম্বার অঙ্কটা এতক্ষণ ধরে করতেছি, এটা কি হয়ে গেল, মিলে গেল। এন্ড আমাদের অ্যাকাউন্টিং স্টুডেন্টদের এটাই একটা বেস্ট পার্ট, যখন আমরা দেখি যে মোট সম্পদ আর মোট দায় মিলে গেছে, তখন মনে হয় আমরা একটা যুদ্ধ জয় করে ফেলছি। এন্ড এটার যে মানে খুশি ভিতরে, আমাদের ভিতর থেকে যে আসে, এটা মানে কাউকে বলে বোঝানোর মতো না, তাই না? তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এন্ড প্লিজ টেক এ স্ক্রিনশট, এন্ড অবশ্যই অঙ্কটা বাসায় তোমরা প্র্যাকটিস করবে। দেখো, অলওয়েজ সবাই বলে যে বেস্ট রেজাল্ট করা খুব কঠিন, এই সেই। আসলে বেস্ট রেজাল্ট করা এখনকার সময়ে কোনো কঠিন বিষয় না। তুমি অল্প একটু যদি কষ্ট করো, তাহলেই তুমি একটা এ প্লাস সিকিউর করতে পারো। ঠিক আছে? সো সবাই আমাকে কমেন্টে জানাবে আমার অঙ্ক করার স্টাইল তোমাদের কেমন লাগে, এন্ড তোমরা কি কি টপিক নিয়ে সবচেয়ে বেশি প্রবলেমে পড়তেছো, আমাকে যদি তোমরা কষ্ট করে কমেন্টে জানাও যে ম্যাম এই টপিকটা নিয়ে একটু একটা ভিডিও দেন বা এরকম কিছু, আমি ওই টপিকটা নিয়ে ভিডিও গুলা মানে সামনে বেশি বেশি করার চেষ্টা করব। এন্ড আজকে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের থেকে। তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।